যে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাওয়াটা সেটা যে মতেরই হোক না কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে সেটা হওয়া উচিত নয়, প্রথম কথা এটা। কিন্তু আবার একই সঙ্গে দেখতে হবে যে এটার বাস্তবতা কী ছিল সেটাও। এই গণমাধ্যমটিকে কেউ বন্ধ করে দেয়নি, তারা নিজেরাই বন্ধ হয়েছে। নিজেরা বলতে আমি বোঝাচ্ছি যে এটির যিনি মালিক ছিলেন এক সময়কার আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী, তিনি দাবি করছেন যে তিনি মালিক, কিন্তু পত্রিকার যিনি যার নামে এটা অনলাইন এবং এটা ছাপা হতো সে সম্পাদক শ্যামল দত্ত, তিনি এটাকে মালিক হিসাবে মনে হয় দাবি করেছেন। এরকম আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী তিনি বলছেন যে তার প্রতিষ্ঠান, আমি যদি ওনারটা বুঝে থাকি ঠিকমতো কথা, যে এটা তার হাত থেকে চলে গেছে। সো উনি এখন এখানে এটাকে আর রেস্টোর করতে পারছেন না, এটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ তিনি মানে বাধ্য হয়েছেন এরকম সিদ্ধান্ত নিতে, বিষয়টিকে তিনি এরকম বুঝিয়েছেন। আমরা যেটা দেখলাম আর কি, নিউজে যেটা দেখেছি সেটা। আর আমার কাছে যেটা মনে হয় যে আমি একটা বিষয়ে খুব ক্লিয়ার থাকতে চাই, সেটা হচ্ছে যে সাংবাদিকদের যারা বেতন দিতে পারবে না, যেসব প্রতিষ্ঠান, আমরা গার্মেন্ট খাতে আমরা দেখি বা বিভিন্ন সেক্টরে আমরা দেখি যে একটা ন্যূনতম বেতন নির্ধারিত আছে। কিন্তু এই পেশায় একটা ছেলে বা একটা মেয়ে তারা নতুন যখন সাংবাদিকতা করতে আসে, তারা যে বেতন পাচ্ছে এই বাজারে, এটা কিন্তু খুবই একটা হাস্যকর বিষয় এবং খুবই একটা অবমাননার বিষয়। এবং অনেক প্রতিষ্ঠান সেটা দিতে পারছে না, সময় মতো দিতে পারছে না। আমার কথা হচ্ছে যে প্রতিষ্ঠান এই বেতন দিতে পারবে না সে প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়াই শ্রেয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা গণমাধ্যমে একটা ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত, যে মালিক পক্ষকে ওটা মানতে হবে যে যাকে আপনি রিক্রুট করবেন তাকে এই ন্যূনতম বেতনটা দিতে হবে। কিন্তু যে সিদ্ধান্ত এভাবে নেওয়া হয়, যে সিদ্ধান্ত কর্মচারী আসলে গিয়ে দেখতে পান যে তার সেখানে আর তার জীবিকার জায়গাটুকু আসলে বন্ধ হয়ে গেছে, শত শত কর্মচারী, যখন আমরা একটা টেলিভিশন বন্ধ, বিগত সময়ে আমরা দেখেছি টেলিভিশন বন্ধ হয়ে যায়, যখন একটি পত্রিকা বন্ধ হয়ে যায়, তাদের আসলে ভবিষ্যতের দায়টা আসলে কার উপর বর্তায়? এখানে যদি যারা কাজ করতেন তাদের যদি কোনো বকেয়া পাওনা থেকে থাকে, আমার ধারণা নিশ্চয়ই তারা লেবার কোর্টে যেতে পারেন। আহমেদ আজম খান একজন আইনজীবী, তিনি আইনের বিষয়গুলো ভালো বলতে পারবেন। এখানে শ্রম আইনের কোনো ব্যর্থ হয়েছে কিনা তারা সেটা যেতে পারেন, তারা প্রেস কাউন্সিলে যেতে পারেন, তারা আদালতে যেতে পারেন। একটা উপায় আছে, এরপর হয়তো সরকার বিষয়টাকে টেক আপ করতে পারে বা আদালত যেভাবে বিষয়টাকে টেক আপ করতে পারে সে অনুযায়ী তাদের দেনা পাওনাগুলো মিটতে পারে। বাট ব্যাপারটা আমি যেটা বললাম, যেটা খুবই দুঃখজনক ব্যাপার, এবং বাংলাদেশে শুধু এই ভোরের কাগজ পত্রিকা নয়, এরকম আরও বহু প্রতিষ্ঠান আছে। আমরা দেখেছি যে গত 15 বছরে কার্যত দখল হয়ে গেছে। এবং এই দখলগুলো তারা অনেকে আবার এখন সেই প্রতিষ্ঠানগুলো ছেড়ে পালিয়ে গেছেন এবং সেখানে একটা পালাবদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই পালাবদল একেবারে যে অন্যরা এসে কতটুকু আসলে কাম্য, মানে এই যে হুট করে যে পালাবদল হয়ে যাওয়া, একটা রেজিম আসলে চলে যাবার পর আরেকটা নতুন আধিপত্য নতুন করে, আমি জানতে চাচ্ছি যে বিষয়টা আপনার কাছে কি মনে হয়? আমরা গণমাধ্যমের সংস্কারের কথা মুখে বলছি, কিন্তু সংস্কার কি আদৌ মানে সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? শুনেন, পালাবদল একটা সমাজে হবেই। আপনার যখন একটা রাজনৈতিক পরিবর্তন হয়, এই যে আমরা একটু আগে আমেরিকার কথা বললাম, সেখানেও কিন্তু পালাবদলের নানা নমুনা দেখতে পাচ্ছেন। এটা ইনএভিটেবল আমরা বলি অনেক ক্ষেত্রে। তবে যে বিষয়টা হচ্ছে, যারা সাংবাদিকতাকে ব্যবহার করে রাজনীতি করেছে, যারা সাংবাদিকতাকে ব্যবহার করে আখের গুছিয়েছে, যারা টেলিভিশন চ্যানেল দখল করে বা টেলিভিশন চ্যানেলের বস বনে তাদের ভাগ্য গড়ে তুলেছে, যারা পত্রিকাকে ব্যবহার করে গণভবনে যাওয়ার রাস্তা তৈরি করেছে, তাদের হাত থেকে যদি সাংবাদিকতা বা সেই প্রতিষ্ঠান ছুটে যায়, এটা কি দেশের মানুষ খুব নেতিবাচকভাবে দেখবে? কিংবা এই কর্মীরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন তারা কি নেতিবাচকভাবে দেখবেন? আমি তো অনেক প্রতিষ্ঠানের অনেকের সঙ্গে কথা বলেছি এবং তারা কিন্তু একেবারে হ্যাপি না যে লাস্ট 15 ইয়ার্সে যেভাবে তাদের মালিকরা, সম্পাদকরা মানে ক্ষমতাসীন দলের হয়ে ফ্যাসিবাদের পক্ষে প্রচারণা করেছেন এবং নিজেরা সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি আজকে প্রথম আলো পত্রিকায় দেখেছেন যে কতজন সাংবাদিক প্লট পেয়েছেন, কতজন নানাভাবে তারা উপকৃত হয়েছেন। কিন্তু এগুলো পেয়েছে কারা? এগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের 2-3 শীর্ষ পদে যারা থাকে। কিন্তু যারা আমাদের মতো যারা সাংবাদিক ছিল বা আমরা যারা মাঠের লোক, আমিও মাঠেরই লোক, আমি দীর্ঘদিন 22-23 বছর আমি রাস্তায় মাঠেই কাজ করেছি, রিপোর্টার ছিলাম এবং রিপোর্টারদের সঙ্গে তো আমার কথা হতো। তাদের যে বঞ্চনা, তাদের যে ক্ষোভ, এগুলোকে কি কখনো অ্যাড্রেস করা হয়েছে? একজন রিপোর্টার
সে বেতন পায় না, দিনের পর দিন তাকে খুব কম পয়সায় তাকে রাখা হয়েছে, কিন্তু তার মালিক ঠিকই তো বছর বছর গাড়ি পরিবর্তন করছেন, দামি দামি গাড়ি কিনছেন 2 কোটি 3 কোটি টাকা করে, বছরে তারা 12 বার বিদেশ সফরে যাচ্ছেন। তাহলে আপনি প্রতিষ্ঠান চালাবেন, আপনি বেতন দেবেন না? দিতে তো হবে আপনাকে। আর যদি আপনি বেতন দিতে না পারেন তাহলে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক। এখানে একটা স্ট্রং মনিটরিং থাকা উচিত।